প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 30 এপ্রিল 2020। আমি মোহাম্মদ হারুনুর রশিদ তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার যে নির্দেশনা দেওয়া আছে সেই কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পরিণতি বইয়ের পরিণতি প্রথম পত্রের 6 নম্বর অধ্যায় রাজনৈতিক দল নেতৃত্ব এবং শোষণ এই বিষয়ে আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত হলেও আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা বাড়িতে আছো, ভালো আছো এবং যার যার মতো করে স্বাস্থ্যের দিকে নজর রেখে জীবনযাপন করতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর অন্য প্রসঙ্গে না গিয়ে আমি আমার বিষয়ভিত্তিক আলোচনায় আসতে যাচ্ছি। আমার অধ্যায়ের নাম হলো রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। তো মূলত আমরা রাজনৈতিক দল এই নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল একটা অপরিহার্য উপাদান। অর্থাৎ গণতন্ত্রের যে সৌন্দর্য বা গণতন্ত্রের মাধ্যমে যে জনগণ শাসন ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে, সেখানে রাজনৈতিক দল ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার মতো অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো অর্গানাইজেশন আমরা লক্ষ্য করতে পারি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা এই বিষয়ে আগে আমাদের প্রথমেই জানা দরকার রাজনৈতিক দলটাকে, হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টিস। অর্থাৎ রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি। তো নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা অর্গানাইজেশন, সংগঠন তাদের একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা, এক একটা সংজ্ঞা এক রকম। প্রথমে আমাদের জানা দরকার যে রাজনৈতিক দলটা কি। রাজনৈতিক দল, দল মানে গ্রুপ, পার্টি, লীগ, এটা সংঘবদ্ধ অর্গানাইজেশন বা সংগঠন। আর রাজনীতি করে তারা রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত। তাহলে আমরা যদি এটা সংজ্ঞায়িত করতে পারি, যখন একটা সংঘবদ্ধ গ্রুপ একটা নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রচেষ্টা চালাবে, তাকে বলবো আমরা রাজনৈতিক দল। বিষয়টা খেয়াল থাকবে। অর্থাৎ যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় আন্তর্জাতিক বিশ্বে ঐক্যমত পোষণ করবে, একটা নেতৃত্বের অধীনে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যমত পোষণ করবে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, তাকে বলবো আমরা রাজনৈতিক দল। রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একটা অভিপ্রায় বা ইচ্ছা বা মানে আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি তোমার মধ্যে যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যদি তোমার মধ্যে যে কোনো লক্ষ্য উদ্দেশ্য না থাকে, তাহলে তোমাকে আমরা রাজনৈতিক দল, এই প্রতিষ্ঠানটাকে আমরা রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করতে পারবো না। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীতে অনেক বড় বড় রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, বাট দে আর নট পলিটিক্যাল পার্টিস, বিকজ তাদের কোনো রাষ্ট্র ক্ষমতা যাওয়ার কোনো প্রচেষ্টা নাই, অথবা এইটা তাদের আদর্শ নয়। যেমন বড় বড় পেশাজীবী সংগঠন আছে, শিক্ষক সংগঠন আছে, তারপর ডাক্তারদের সংগঠন আছে, তারপরে শ্রমিক সংগঠন আছে। এরা কিন্তু প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরা কিন্তু রাজনৈতিক দল নয়। অর্থাৎ এরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালায়। রাষ্ট্র ক্ষমতা দখল করা এদের কোনো ইচ্ছা অথবা আদর্শের মধ্যে পড়ে না। এই জন্য এদেরকে আমরা রাজনৈতিক দল বলি না, এদেরকে বলি আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপ। তাহলে রাজনৈতিক দল হতে হলে তুমি ছোট হও আর বড় হও, বড় প্রতিষ্ঠান হও আর ছোট প্রতিষ্ঠান হও, তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে যে তুমি একদিন তোমার আদর্শ, তোমার চিন্তা চেতনা জনগণের মাঝে, জনগণ তোমার এটা গ্রহণ করে তুমি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবা। এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য রাষ্ট্র কর্তৃক যে সমস্ত নিয়ম কানুন নির্বাচন, সেগুলো তোমাকে অংশগ্রহণ করতে হবে। রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে একটা সুসংগঠিত রাজনৈতিক দল জনগণের মনের আশা আকাঙ্ক্ষা যদি কেবলমাত্র পূরণ করতে পারে এবং জনগণের যদি তারা ভালোবাসা বা জনগণের যদি তারা আশ্রয় পেতে পারে, তাহলে কেবলমাত্র তারা একটা ভালো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। আমি তোমাদেরকে কি বিষয়টাকে বুঝাতে পারছি যে রাজনৈতিক দল মানে হচ্ছে একটা কিছু সংখ্যক মানুষ, তাদের করতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত পোষণ করতে হবে, একটা নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ থাকতে হবে, ন্যূনতম কর্মসূচি থাকতে হবে এবং সর্বশেষ তাদের রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রচেষ্টা চালাতে হবে। যদি এই কয়েকটা জিনিস সমন্বয় বা কম্বিনেশন আমরা লক্ষ্য করি, তাহলে আমরা তাকে রাজনৈতিক দল বলতে পারবো। তাহলে বিষয়টা ক্লিয়ার তো। রাজনৈতিক দল
বড় হতে পারে আবার ছোট হতে পারে। তো নিশ্চয়ই জানেন বাংলাদেশে অনেক বড় রাজনৈতিক দল আছে, যেমন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, বাংলাদেশ জামাত ইসলামী আছে, ইসলামিক শাসনতন্ত্র আছে, এটাকে বলবো আমরা রাজনৈতিক দল। আবার ক্ষুদ্র ক্ষুদ্র আছে, সিপিবি আছে, বাসদ আছে, জাসদ আছে, যাদের হয়তো মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে কোনো কর্মী বা নেতৃত্ব নেই, কিন্তু তারাও রাজনৈতিক দল। বিকজ তারাও স্বপ্ন দেখে, তাদেরও আদর্শ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে, তাদের আদর্শের মাধ্যমে জনগণের ভাগ্যের উন্নয়ন করা। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো রাজনৈতিক দলের প্রোগ্রামে। পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করতে পারি। এটা হলো ওয়ান পার্টি সিস্টেম, একদলীয় ব্যবস্থা, টু পার্টি সিস্টেম, আর একটা হলো মাল্টি পার্টি সিস্টেম। একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা, একটা হলো বহুদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা মানে যে সমস্ত রাষ্ট্রে সরকার ব্যবস্থায় কেবলমাত্র একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, তাকে বলবো আমরা ওয়ান পার্টি সিস্টেম। বিশেষ করে আমরা এটা লক্ষ্য করতে পারি কমিউনিস্ট শাসিত, সমাজতন্ত্র শাসিত যে সমস্ত অঞ্চল, যেখানে মানুষকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় না, সেই সমস্ত দেশে সাধারণত আমরা ওয়ান পার্টি সিস্টেম লক্ষ্য করতে পারি। যেমন আমরা দেখি চায়না কেবলমাত্র চায়না কমিউনিস্ট পার্টি তারা ক্ষমতা অধিষ্ঠিত। যখন আমরা উত্তর কোরিয়া দেখতে পারি, সেখানে একটাই রাজনৈতিক দল, তারা ক্ষমতা অধিষ্ঠিত। জনগণ ইচ্ছা করে অনিচ্ছা সেই রাজনৈতিক দলের পক্ষেই তাদেরকে থাকতে হবে, তাদেরকে বিপক্ষে অবস্থান গ্রহণ করা যাবে না। এবং পৃথিবীর অনেক দেশেই বিশেষ করে যে সমস্ত সমাজতন্ত্র অথবা কমিউনিস্ট অথবা যেখানে সর্বোত্তমবাদী চিন্তা চেতনা বিদ্যমান, সেখানে আমরা ওয়ান পার্টি সিস্টেম লক্ষ্য করতে পারি। দুই নম্বর হচ্ছে টু পার্টি সিস্টেম বা দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থাটা গণতান্ত্রিক একটা আইডিওলজি। বিশেষ করে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রিজ, যে সমস্ত দেশের জনগণ নিজে কর্মব্যস্ত, যাদের জিডিপি অনেক আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি, যারা শিক্ষায়, স্বাস্থ্যে, চিকিৎসায়, অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ, যারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে খুব একটা মাথা ঘামে না, সেই সমস্ত দেশে আমরা সাধারণত দ্বিদলীয় ব্যবস্থা অস্তিত্ব লক্ষ্য করতে পারি। যেমন আমরা ব্রিটেনে আমরা দুইটা দলের অস্তিত্ব লক্ষ্য করতে পারি, যেমন লেবার পার্টি এবং টোরি পার্টি। আবার যদি আমরা আমেরিকায় যাই, আমেরিকায় আমরা সাধারণত দ্বিদলীয় ব্যবস্থা অস্তিত্ব লক্ষ্য করতে পারি। সেটা ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। একবার এ দল ক্ষমতা আসে আর একবার ও দল ক্ষমতা আসে। অর্থাৎ যে সমস্ত উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রিজ, যারা উন্নয়নের চরম শিখরে অবস্থান করতেছে, যে সমস্ত জনগণ রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামাঘামি করে না, যারা নিজেরাই নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত, সে সমস্ত দেশে সাধারণত আমরা টু পার্টি সিস্টেম বা দ্বিদলীয় ব্যবস্থা লক্ষ্য করতে পারি। যেমন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারপরে জাপান, সব পৃথিবীর উন্নত দেশগুলোতে এখানকার জনগণ স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞানে সব দিক দিয়ে উন্নত, সেখানে আমরা সাধারণত দ্বিদলীয় ব্যবস্থা অস্তিত্ব লক্ষ্য করতে পারি। আমরা এর আগে ছিলাম যে ওয়ান পার্টি সিস্টেম, টু পার্টি সিস্টেম, একটা হলো মাল্টি পার্টি সিস্টেম, বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা সাধারণত আমরা তৃতীয় বিশ্বের দেশগুলা, বিশেষ করে দারিদ্রপীড়িত অথবা উন্নয়নশীল অথবা অনুন্নত, ডেভেলপিং অর আনডেভেলপড কান্ট্রিজ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা মহাদেশ সহ পৃথিবীর যে সমস্ত দেশে এখন উন্নয়নের মূল শিখরে যারা আরোহণ করতে পারে নাই, সেখানে আমরা সাধারণত বহুদলীয় ব্যবস্থা লক্ষ্য করতে পারি। অর্থাৎ সে দেশের জনগণ, যে দেশের জনগণ কর্মহীন, কর্মবিমুখ, তারা রাজনীতিটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করে, তারা ক্ষমতার দাপট দেখে তারা কার্যক্রমগুলো পরিচালনা করে। এই সমস্ত দেশে আমরা সাধারণত বহুদলীয় ব্যবস্থা সেটা লক্ষ্য করতে পারি। যেমন বাংলাদেশ একটা মাল্টিপার্টি সিস্টেম, যেমন ইন্ডিয়া একটা মাল্টিপার্টি সিস্টেম, যেমন শ্রীলঙ্কা একটা মাল্টিপার্টি সিস্টেম। এখানে অনেকগুলো রাজনৈতিক দল, বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল হয়তো আমার পক্ষে কেন অনেকের পক্ষে এটা হয়তো নাও বলা সম্ভব হবে। আমি যদি এক করে বলতে পারি, ছোট বড় মিলিয়ে দেখা যাবে যে 1991 সালে যে প্রথম যখন রাজনৈতিক নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে সম্ভবত 71টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। যদিও গণতান্ত্রিক ব্যবস্থা যদি অব্যাহত থাকে, অত এর অস্তিত্বগুলো কমে যাবে। বিশেষ করে আমরা এখন লক্ষ্য করতে পারতেছি একটা জোট ভিত্তিক রাজনীতি, যেমন আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট, বিএনপির নেতৃত্বে একটা জোট, বা ইসলামী অন্যান্য দলগুলোর নেতৃত্বে একটা জোট। হয়তো যদি আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে বাংলাদেশে দেখা যাবে এতগুলো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। ঠিক ভারতে এরকম। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইলাম সেটা হলো যে পৃথিবীতে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রকারভেদ আমরা লক্ষ্য করতে পারি। আমরা সাধারণত তিন ভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। একটা ওয়ান পার্টি সিস্টেম, কমিউনিস্ট শাসিত দেশ, সমাজতন্ত্র শাসিত দেশ, যে দেশে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, অর্থাৎ মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার যে দেশগুলোতে নেই, সেখানে আমরা সাধারণত ওয়ান পার্টি সিস্টেম লক্ষ্য করতে পারি।
আর যে সমস্ত উন্নত দেশ ডেভেলপ কান্ট্রি সেখানে আমরা সাধারণত দ্বিদলীয় ব্যবস্থা লক্ষ্য করতে পারি। আর বহুদলীয় ব্যবস্থা আমাদের মতো বাংলাদেশ সহ পৃথিবীর অনুন্নত গরিব দেশগুলোতে আমরা বহুদলীয় ব্যবস্থা লক্ষ্য করতে পারি। আমরা এখন সংক্ষিপ্ত কলেবরে তোমাদের সামনে রাজনৈতিক দলের কার্যাবলী মানে রাজনৈতিক দলগুলোর কাজ কি সেই বিষয়ে আলোচনা করব। প্রথম কাজটা আমাদের সমস্যা নির্ধারণ ও জনগণের কাছে উপস্থাপন, অর্থাৎ একটা রাষ্ট্রের কি কি প্রবলেম আছে সেটা তারা নির্ধারণ করবে এবং সেটা তারা জনগণের কাছে উপস্থাপন করবে। জনগণের কাছে উপস্থাপন না করে তুমি কোন আদর্শের প্রচার করে ক্ষমতায় অধিষ্ঠিত হবা সেটা জনগণ যদি পছন্দ না করে, তাদের যদি ভালো না লাগে, তাহলে তোমাকে পরবর্তীতে নির্বাচনে ভোট তারা দিবে না। 2 নম্বর হচ্ছে দলীয় নীতিমালা কর্মসূচি প্রণয়ন, অর্থাৎ তোমার দলীয় কি নীতিমালা হবে। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাতি ইসলাম, প্রত্যেকটা দলে আলাদা আলাদা দলীয় নীতিমালা আছে, আলাদা কর্মসূচি আছে। এটা তোমাকে তৈরি করতে হবে এবং জনগণের সামনে উপস্থাপন করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে রাজনৈতিক নেতা এবং কর্মী সংগ্রহ। তুমি যে রাজনৈতিক দল পরিচালনা করবা তোমার প্রত্যেক বর্ষ কি করতে হবে, তোমার নেতৃত্ব নির্বাচন করতে হবে এবং কর্মী সংগ্রহ করার একটা কর্মসূচি তোমার মধ্যে থাকতে হবে। নিত্য নতুন কর্মী বাহিনী এবং নেতৃত্ব যদি দলের মধ্যে না আসে সে রাজনৈতিক দল সুসংগঠিত দল হতে পারে না। তারপর 5 নম্বর হচ্ছে জনমত গঠন করতে হবে। জনমত মানে হলো পাবলিক অপিনিয়ন, অর্থাৎ তুমি যে আজকে সরকারি দল অথবা তুমি যে বিরোধী দল, তোমার যে ভালো কাজগুলো সেটা জনগণের সামনে তোমাকে উপস্থাপন করতে হবে। যদি তুমি উপস্থাপন করতে পারো, জনগণের কাছে যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে কেবলমাত্র পরবর্তী সময় তোমাকে নির্বাচনে তারা কি করতে পারবে, ভোট প্রদান করতে পারবে। যদি বিশ্বাসযোগ্য না হয়, তুমি যত ভালো কর্মসূচি তৈরি করো না কেন, জনগণ যদি সেটা গ্রহণ না করে অর্থাৎ জনমত যদি তোমার পক্ষে না থাকে, তুমি কিন্তু রাজনৈতিক বৈতরণী বা রাজনৈতিক যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তুমি পার পেয়ে যেতে পারবে না। তারপরে তারা একটা বিষয় লক্ষ্য করে, যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন তারা প্রার্থী মনোনয়ন এবং নির্বাচনী প্রচারণা চালায়। অর্থাৎ প্রার্থী মনোনয়ন কিন্তু নির্বাচনের যে তার একটা 50% কৌশল। যদি ভালো প্রার্থী হয়, সেটা যে দলের হোক না কেন, তাকে যদি জনগণ তার সম্পর্কে ভালো সুধারণা থাকে, সৎ, নির্ভীক, সাহসী, দুর্নীতিমুক্ত, জনগণের কল্যাণে, জনগণের সেবায় সে আজকে নির্বাচনের সময় শুধু না পূর্ব থেকে কাজ করে আসে, জনগণের যদি এরকম তার সম্পর্কে পারসেপশন থাকে, ধারণা থাকে, তাহলে কিন্তু নির্বাচনে জেতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মার্কা, যদিও বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বা পৃথিবীর অন্যান্য দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ, তারপরে ব্যক্তি নিজেও কিন্তু অনেক ক্ষেত্রে মার্কার ছাড়াও তারা কিন্তু নির্বাচনী বৈতরণী পার করতে পারে। এই জন্য যারা রাজনৈতিক দল হবে তাদের সরকার যখন নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনে করতে, তখন তাদের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে চমক দেখাতে হয়। যত ভালো স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রার্থী হবে এবং নির্বাচনী প্রচারণায় যত নিত্য নতুন কৌশল জনগণের সামনে উপস্থাপন করা যাবে, অত জনগণ আকৃষ্ট হয়, তারা আশা করা যায় তারা ভালো করতে পারবে। সাধারণত হচ্ছে সরকার গঠন। কেউ যদি নির্বাচনে জিতে, তোমার নিশ্চয়ই জানো যে কোনো দেশে সরকার গঠন করতে হলে সেই দেশে যে পার্লামেন্ট থাকে সেই পার্লামেন্টের নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়। আর যে দল সেই নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে সেই দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি কেবলমাত্র তাকে সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাবে। তাহলে রাজনৈতিক দলগুলোই কিন্তু আমরা জানি যে সরকার গঠন করবে, অর্থাৎ যারা জনগণ কর্তৃক সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হবে তারাই প্রধানমন্ত্রী, তারাই মন্ত্রী পরিষদ বা তারা অন্যান্য নীতি নির্ধারণী যে ফোরামগুলো আছে তারা সেটা নির্ধারণ করতে পারবে। আর যারা নির্বাচনে জয়ী হতে পারবে না অথবা কম সংখ্যক আসন পাবে, তারা বিরোধী দল হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। তবে 8 নম্বর কার্যক্রম জনগণ ও সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন। সেতু বন্ধন মানে হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে একটা লিঙ্কেজ তারা তৈরি হবে, অর্থাৎ যারা ক্ষমতা অধিষ্ঠিত হবে তারা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আছে, জনগণের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা তারা বাস্তবায়ন করার জন্য কাজ করবে এবং মাঝে মাঝে তারা জনগণের কাছে যাবে, সভা সমাবেশ করবে, জনগণের বাড়ি বাড়ি যাবে। বিভিন্ন দুর্যোগপূর্ণ সময় আমরা জানি যে বাংলাদেশে যেমন একটা করোনা পরিস্থিতি উদ্ভব হয়েছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেটা ক্ষমতাসীন হোক অথবা বিরোধী দল হোক, তারা জনগণের যত কাছাকাছি যেতে পারবে, বিভিন্ন সাহায্য সহযোগিতা, ভালোবাসা, সাহস, হিম্মত তাদেরকে যদি দিতে পারবে, তারা যে আস্থা অর্জন করতে পারবে, এরকম তাদের জন্য ভবিষ্যতের জন্য একটা সরকার এবং জনগণের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। 9 নম্বর হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ, অর্থাৎ গণতান্ত্রিক রাজনৈতিক সরকার ব্যবস্থায় কেবলমাত্র জনগণ রাজনৈতিক অংশগ্রহণ করতে পারে, অন্য কোনো রাষ্ট্রে কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, ইন্ডিয়া গণতান্ত্রিক দেশ, শ্রীলঙ্কা গণতান্ত্রিক, আমেরিকা সহ যে সময় গণতান্ত্রিক, সেটা প্রত্যেকটা জনগণ তারা রাজনৈতিক কার্যক্রমে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, কেউ কোনো বাধা দিতে পারবে না। যে যাকে ইচ্ছা ভোট দেবে সেই ভোট প্রদানের ক্ষেত্রে কেউ কখনো নিরুৎসাহিত করতে পারবে না। তুমি তোমার আদর্শের প্রচার করবা এবং জনগণ গ্রহণ করবে কি করবে না এটা তার উপর নির্ভর করবে। তোমাকে চাকরি দেওয়ার কোনো আদর্শ তারা গ্রহণ করতেও পারে আবার না করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো রাজনৈতিক দলের যে কার্যাবলী 9 নম্বর যেটা বিষয় সেটা হলো, অর্থাৎ জনগণ সেখানে রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে পারবে।
10 নম্বর হচ্ছে স্বদেশপ্রেম জাগ্রত করা। স্বদেশপ্রেম, যেটাকে প্যাট্রিয়টিজম বলি আমরা, দেশপ্রেম বলি। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীতে যা কিছু, যত কিছু কল্যাণকর, সব কিছুর সঙ্গে কিন্তু রাজনীতি জড়িত। আজকে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, প্রশাসনে আছে, সিভিল প্রশাসনে আছে, আর্মি প্রশাসনে আছে, এদেরকে মানুষ যতটা না চেনে, কিন্তু রাজনৈতিক নেতাকে ততটা মানুষ চেনে। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মেকেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান বেসানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যারা অবদান রেখে গেছে, তাদেরকে কিন্তু জনগণ সারা জীবন স্মরণ করবে। আমাদের ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মাওলানা গাফফার খান সহ যারা, মাওলানা আবুল কালাম আজাদ, পাকিস্তানে এরকম মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ এদের অবদানের কারণে কিন্তু আমরা রাষ্ট্র পাইছি, রাজনৈতিক কার্যক্রম পাইছি, এবং আমরা নাগরিক হিসেবে আমাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারতেছি। তাহলে কি করে রাজনৈতিক দলগুলা কি করে স্বদেশপ্রেম জাগ্রত করার জন্য তাদের মধ্যে একটা তাদের কার্যক্রম তারা পরিচালনা করে। সর্বশেষ যেটা আমরা গণতন্ত্রের রূপ বজায় রাখে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল যে একটা অপরিহার্য উপাদান, অর্থাৎ গণতন্ত্রে রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে চলে যাবে। রাজনৈতিক অংশগ্রহণ না থাকলে গণতন্ত্র কোনো করে থাকে না। গণতন্ত্রে অবশ্যই রাজনৈতিক দল থাকতে হবে। এই রাজনৈতিক দলের কার্যকরণের মধ্যে গণতন্ত্রের রূপটা কী করে তারা বজায় রাখার জন্য চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আজকে পৌরনীর প্রথম পত্রের 6 নম্বর অধ্যায়ের রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন, মূলত রাজনৈতিক দল নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা আশা করি আমার এই আলোচনা থেকে যতটুকু আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি স্বল্প সময়ের মধ্যে, তোমরা পরে বাড়িতে এই অধ্যায়টা পড়াশোনা করে এই বিষয়টা সম্যক ধারণার চেষ্টা করবা, এবং তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং শারীরিক সামাজিক দূরত্ব মেনে চলে আগামী দিনে ভালো করবে, এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।